ইসলামাবাদে ঠিক কী এমন ঘটল যা নিয়ে এখন পুরো বিশ্বজুড়ে তোলপাড়। আচ্ছা, ঘটনাটা হলো যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে এক ঐতিহাসিক একেবারে সরাসরি আলোচনা হয়েছে। আর আজ আমরা এর ভেতরের গল্পটা জানব, দেখব ঠিক কি ঘটল সেখানে। চলুন তাহলে শুরু করা যাক। আর এই খবরটা কিন্তু একদম টাটকা। আল জাজিরার রিপোর্টার কিম্বারলি হালেট ইসলামাবাদ থেকে কনফার্ম করছেন যে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যে ঐতিহাসিক সরাসরি আলোচনার কথা হচ্ছিল তার প্রথম পর্বটা শেষ হয়েছে। দেখুন, এটাকে কিন্তু শুধু একটা সাধারণ বৈঠক ভাবলে ভুল হবে। এটা আসলে এমন একটা মুহূর্ত যা হয়তো এই পুরো অঞ্চলের ভবিষ্যতই বদলে দিতে পারে। আচ্ছা, এই আলোচনাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য শুধু একটা সালই যথেষ্ট। ১৯৭৯। হ্যাঁ, ঠিকই শুনছেন। সেই ১৯৭৯ সালের পর এই প্রথমবার দুই দেশের প্রতিনিধিরা একেবারে মুখামুখি বসে কথা বলল। ভাবা যায়, কয়েক দশকের বরফ শীতল সম্পর্কের পর এটা তো একটা বিশাল ব্যাপার, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, যেটা কয়েক দশক ধরে অসম্ভব মনে হচ্ছিল সেটা হঠাৎ করে সম্ভব হলো কিভাবে? এর পেছনের মূল চালিকা শক্তি কিন্তু পাকিস্তান। তারাই পর্দার আড়ালে থেকে একজন দক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। পাকিস্তানের কূটনীতিক কৌশলটা কিন্তু ছিল এক কথায় অসাধারণ। তাদের প্ল্যানটা ছিল মূলত ৩ ধাপের। ১, দুই পক্ষকে ইসলামাবাদে আমন্ত্রণ জানানো। ২, আর এটাই ছিল সবচেয়ে কঠিন কাজ, তাদেরকে আর চিঠিপত্র বা মেসেজ চালাচালির মধ্যে না রেখে একেবারে মুখোমুখি বসিয়ে দেওয়া। আর ৩, চূড়ান্ত লক্ষ্যটা ছিল আলোচনাটা যাতে চলতে থাকে সেটার জন্য সময় বের করা, আর যদি সম্ভব হয় তাহলে একটা চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো। তো বোঝাই যাচ্ছে, এই যে একটা বড় সাফল্য আসলো, এর পুরো কৃতিত্ব পাকিস্তানে নিচ্ছে। আর তারা এটাও একদম পরিষ্কার করে দিয়েছে যে ভবিষ্যতে এমন আলোচনার প্রয়োজন হলে ইসলামাবাদ সব সময় প্রস্তুত। এর মাধ্যমে তারা আসলে নিজেদেরকে এই অঞ্চলের একটা নির্ভরযোগ্য, নিরপেক্ষ আলোচনার জায়গা হিসাবে তুলে ধরতে চাইছে। আচ্ছা, মঞ্চ তো প্রস্তুত হলো, পাকিস্তান দুই পক্ষকে এক টেবিলে আনল। কিন্তু সেই বন্ধ দরজার ওপারে আসলে কি নিয়ে আলোচনা হচ্ছিল? টেবিলে কোন কোন বিষয়গুলো ছিল? চলুন একটু গভীরে যাওয়া যাক। ব্যাপারটা কিন্তু বেশ জটিল ছিল, কারণ দুই পক্ষের দাবির মধ্যে ছিল আকাশ-পাতাল পার্থক্য। একদিকে ইরান কি চাইছিল? তারা চাইছিল লেবাননে একটা যুদ্ধবিরতি হোক, আর তাদের যে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ আটকে রাখা আছে সেটা ছেড়ে দেওয়া হোক। আর অন্যদিকে আমেরিকার চাওয়া, তাদের প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিয়ন্ত্রণে রাখা, আর খুব গুরুত্বপূর্ণ যে হরমুজ প্রণালী সেটাকে খোলা রাখা। তো এই দুই ভিন্ন মেরুর চাওয়ার মধ্যেই কিন্তু আসল চ্যালেঞ্জটা লুকিয়েছিল। ভেতরের সূত্র থেকে যা জানা যাচ্ছে, ইরানি প্রতিনিধিরা তাদের দাবিতে ছিলেন একদম যাকে বলে পাথরের মতো শক্ত। তাদের এই যে বেশ কঠোর মনোভাব, এটাই কিন্তু আলোচনাকে আরও কঠিন করে তুলেছিল। কারণটা খুব সোজা, কেউই নিজের অবস্থান থেকে এক বিন্দুও সরতে রাজি ছিল না। তাহলে ভাবছেন, এত সব দাবির মধ্যে আলোচনার পরিবেশটা ঠিক কেমন ছিল? মজার ব্যাপার হলো, বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল বেশ বন্ধুত্বপূর্ণ একটা আবহাওয়া, কিন্তু আসলে ভেতরে ভেতরে ছিল একটা চাপা উত্তেজনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী এই বৈঠকের গুরুত্ব বোঝাতে গিয়ে একটা দারুণ কথা বলেছেন। তিনি বলেছেন, এটা হলো এই অঞ্চলে স্থায়ী শান্তি আনার জন্য একটা মেক অর ব্রেক মুহূর্ত। হয় এবার হবে, নয়তো নয়। শুধু এই একটা কথাই বুঝিয়ে দেয় যে চাপটা কতটা বেশি ছিল। মনে হচ্ছিল যেন পুরো অঞ্চলের ভাগ্যটাই এই আলোচনার উপর নির্ভর করছে। সেজন্যই ইসলামাবাদ থেকে আমরা দুই ধরনের সংকেত পাচ্ছিলাম। একদিকে শোনা যাচ্ছিল আলোচনা নাকি বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে, দুই দেশের প্রতিনিধিরা একসঙ্গে ডিনার পর্যন্ত করেছেন। আবার অন্যদিকে এত কড়াকড়ি যে একটা গ্যাগ অর্ডার জারি করা হয়েছিল, কেউ মিডিয়ার সাথে কোনো কথাই বলতে পারবে না। সবাই খুব সতর্ক ছিল যেন এই নাজুক প্রক্রিয়ার উপর সামান্যতম কোনো আঁচড়ও না লাগে। তো প্রথম পর্ব তো শেষ, কিন্তু আসল প্রশ্নটা তো এখন, এরপর কি হবে? এই আলোচনার ভবিষ্যৎ এখন কোন দিকে যাবে? এখন যেটা হচ্ছে, দুই পক্ষ লিখিত কাগজপত্র আদান প্রদান করছে। এটা আসলে একটা পদ্ধতি যার মাধ্যমে মুখামুখি আলোচনায় যে বিষয়গুলোতে সম্মতি হয়েছে সেগুলো পাকাপাকিভাবে লিখে নেওয়া হচ্ছে। সহজ করে বললে, দুপক্ষই নিশ্চিত হতে চাইছে যে তারা একই কথা ভাবছে এবং কোনো ভুল বোঝাবুঝি নেই। তবে এর মধ্যেই কিন্তু একটা বেশ বড় খবর শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্র বলছে, ইরানের যে সম্পদগুলো আটকে রাখা হয়েছিল তার কিছুটা ছেড়ে দেওয়ার ব্যাপারে নাকি অগ্রগতি হয়েছে। যদিও এখনও সরকারিভাবেই কেউ কিছু স্বীকার করেনি, কিন্তু খবরটা যদি সত্যি হয় তাহলে এটা একটা বিরাট ইতিবাচক দিক। আর তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই, এই যে মুখোমুখি আলোচনা শুরু হলো, এটা কি সামনেও চলবে? যে গতিটা তৈরি হয়েছে সেটা কি ধরে রাখা যাবে?
শেষ পর্যন্ত ইসলামাবাদে যা ঘটল সেটা কি ইতিহাসের একটা নতুন অধ্যায়ের সূচনা করবে, নাকি ভবিষ্যতে এটা কেবলই একটা ছোট্ট ফুটনোট হয়ে থেকে যাবে? এর উত্তর, আচ্ছা, সেটা তো সময় বলে দেবে।